কালকে রাত্রিবেলায় এত এখানে শিলাবৃষ্টি হয়েছে, মানালির তাপমাত্রা এখন এখানে দেখাচ্ছে -10। আর এই জায়গায় দাঁড়িয়ে যখন হোটেলটাকে দেখছি, এই যে ডেকোরেশন, এই যে লাইট, ওই ওপরে রয়েছে ম্যাকলয়েডগঞ্জ। বাইরে এত ঠান্ডা, এদিকে স্নোফল, গাড়িটা জাস্ট দেখুন, ওয়াও। কালকে রাত্রিবেলায় এত এখানে শিলাবৃষ্টি হয়েছে যে আজকে অবধি সেই শিলা গলেনি। আর এখানে জুতো, বাবারে বাবা, কাল রাত্রে এই সমস্ত সাদা হয়েছিল। আজ সকালবেলা হতে হতে বেশ কিছু আর কি শিলা গলে গিয়েছে, কিছু থেকে গিয়েছে। 24 ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া সহ্য করে হিমাচল প্রদেশের ডালহৌসিতে আজ আমার দ্বিতীয় দিন। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সাথে যা কিছু শেয়ার করব তা রূপকথার থেকে কোনো অংশে কম নয়, কারণ আজকের গল্পে নেচার, অ্যাডভেঞ্চার, ইতিহাস, পুরাণ সব কিছু মিলিয়েই ফুল মিক্সচার। তবে গল্পের শেষে একটা কনফিউশনে পড়লেও পড়তে পারেন, সেটা এই যে হিমাচল না কাশ্মীর, যায় তো কাহা যায়। সবাইকে সুপ্রভাত। আজ 20 ফেব্রুয়ারি 2024। আজকে সকালবেলায় আমরা ডালহৌসির হোটেল থেকে চেক আউট করবো এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ধর্মশালা। আর এরই সাথে বলে রাখি 18, 19, 20 এই 3 দিন হিমাচল প্রদেশের আবহাওয়া কিন্তু খুবই দুর্যোগপূর্ণ, কারণ আগে থেকে এখানে ঝড় বৃষ্টির আর কি পূর্বাভাস ছিল। আমি যখন ট্রেনে করে আসলাম তখনই আর কি জানতে পারি। তো গতকাল সারাদিন এবং রাতে সেই দুর্যোগের সাক্ষী হয়েছি, আপনাদেরকে ব্লগে শেয়ার করেছি। আজও সকাল থেকে আকাশ মেঘলা, মাঝে মধ্যে টিপটিপ বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। আজও যে আমরা খুব ভালো ওয়েদার পাবো সেটা আশা করতে পারি না, কিন্তু তবু আমাদের পথ চলতে হবে, কারণ আমরা বেরিয়েছি পথ চলার জন্য। আর সবসময় পথ যে মসৃণ হবে এরকমও কোনো বাধ্যবাধকতা নেই। সময় সকাল 9:26, আমরা রওনা দিলাম ডালহৌসির পথে। আর সকালবেলায় ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, কারণ গতকাল দেখেছিলেন প্রচুর বমি হয়েছিল। কালকে রাত্রে হোটেলে আসার পর মুড়ি টুড়ি খেয়ে যাই হোক আমি ঠিক হয়েছিলাম, কাল থেকে আর বমি টমি হয়নি, ঘুমও ঠিকঠাক হয়েছে। আর একা মানুষ না, একটু ভয় ভয় লাগে, কোথায় কি প্রবলেমে পড়ে যাবো। বাড়ির লোক আস্তে আস্তে দেখা যাচ্ছে আর্থি উঠে গেল। ডালহৌসির গান্ধী চক, এটা একটা ছোটোখাটো মার্কেট। এখানে খাবার দাবারের দোকান, টুকটাক সোয়েটার, জ্যাকেট, শাল এইসব কেনার দোকান আপনারা কিন্তু পেয়ে যাবেন। সন্ধ্যেবেলা যদি ইচ্ছা করে হাঁটতে হাঁটতে এদিকে আসতে পারেন। রাস্তার দুধারে বেশি দোকান রয়েছে। কাল রাত্রে কীরকম লেভেলে শিলাবৃষ্টি হয়েছিল তার প্রমাণ দেখুন রাস্তার সর্বত্র। আর এই রাস্তায় 2 চাকা নিয়ে যাওয়াটা ভীষণ রিস্কি। 4 চাকাও খুব ধীরে ধীরে নামাতে হবে, কারণ গাড়ি ঢালের রাস্তা, গাড়ি স্কিড করার চান্স থাকে বিশাল। পুরো রাস্তায় এরকম সাদা হয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ চুন ছড়িয়ে দিয়েছে। এই হচ্ছে ডালহৌসির বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা পাঠানকোট যাওয়ার বাস পাবেন, ধর্মশালা যাওয়ার বাসও পেয়ে যাবেন, মানে যারা বাস জার্নি, বাস ট্রাভেল করতে চাইছেন। এবং একই সাথে কিন্তু আপনারা ভরমোর যাওয়ারও বাস পেয়ে যাবেন, ভরমোর, চাম্বা যাওয়ার বাস পেয়ে যাবেন। মানে হিমাচলের এই রাস্তাগুলোতে বাসের কানেক্টিভিটি রয়েছে। প্রচুর বাস নেই আমাদের ওখানকার মতো পরপর, যে বহরমপুর ডোমকল জলঙ্গি, কি বহরমপুর কাঁদি, বহরমপুর সাগরদিঘি, এরকম পরপর বাস নেই। অনেক সময় অন্তর অন্তর বাস আছে, বাট বাস আছে। গতকাল এখানকার আবহাওয়া ঠিক কতটা দুর্যোগপূর্ণ ছিল তার প্রমাণ পেলাম এই রাস্তায় যত্রতত্র ল্যান্ডস্লাইডের উপস্থিতি দেখে। যে পাহাড়ে গাছ যত কম থাকবে সেই পাহাড় তত ক্ষণভঙ্গুর হবে। এই জন্য বারবার করে বলা হয় গাছ লাগান, গাছ লাগান। বিশেষ করে পাহাড়ের গাছপালা না কাটাই ভালো। আর গাছ কি করে, গাছের শিকড় কিন্তু পাহাড়ের মাটিকে একদম কামড়ে ধরে রাখে। গতকাল দুর্যোগের কারণেই হোক কিংবা চালকের অসাবধানে চওড়া এই পাহাড়ি রাস্তাতেও পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার শিকার। যদিও পাহাড়ি রাস্তার অবস্থাও সব জায়গায় সমান নয়, কোথাও কোথাও বড় গর্ত কিংবা খানাখন্দে ভরা আমাদের পথ। পাহাড়ি রাস্তা যখন প্রায় সমতলে নেমে এসেছে তখন গাড়ি চালককে এক জায়গায় দাঁড়াতে বললাম। সময় সকাল 11:30। চলার পথেই আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারের একটা জায়গায়, যেখানে বিক্রি হচ্ছে প্রচুর কমলালেবু, একদম গাছ থেকে পেরে আনা কমলালেবু, এবং একই সাথে কমলালেবুর জুস এখানে বানিয়ে বিক্রি করা হচ্ছে 50 রুপিয়া কিলো। এগুলো হচ্ছে সমস্ত 50 টাকা কিলো। এগুলো হচ্ছে 30 টাকা কেজি। গাছ থেকে পেরে আনা, এখনও সব গাছের পাতা রয়েছে। এই আশেপাশে 2-3 কিলোমিটারের মধ্যেই গ্রাম আছে, সেখানে আর কি এই লেবুগুলো চাষ হয়। এইরকম কিছু লেবুগুলো দেখতে, খোসা বিশাল মোটা মোটা। আমি ভাবছিলাম মিষ্টি হবে কি হবে না, ভালো মিষ্টি আছে। 1 গ্লাস কমলালেবুর জুস খাওয়ার সাথে সাথেই 1 কেজি কমলালেবু কিনে নিলাম আগামীর জন্য। গল্পের শুরুতে আপনাদের বলেছিলাম আজ আমি যাব ডালহৌসি থেকে ধর্মশালার পথে। তবে ধর্মশালা যাওয়ার আগে আরও একটা জায়গায় আমাকে যেতে হবে। আমরা চলেছি কাংড়ার পথে। কাংড়া হচ্ছে এখান থেকে এখনো 27 কিলোমিটার। হিমাচল প্রদেশের একটা জেলা হচ্ছে কাংড়া, যেখানে রয়েছে জ্বালামুখী দেবীর মন্দির, সেটাই আমরা দেখতে যাচ্ছি। ডালহৌসি থেকে সরাসরি ধর্মশালায় আসা যায়, কিন্তু আমার ট্যুর প্ল্যানে 2টো অতিরিক্ত জায়গায় অ্যাড করেছিলাম, যার একটা জ্বালামুখী এবং অপরটি কাংড়া। আর ডালহৌসি থেকে জ্বালামুখী সড়কপথের দূরত্ব 141 কিলোমিটার। আর এই সামনেই রয়েছে জোয়ালাজি বাস স্ট্যান্ড, যেখান থেকে ডালহৌসি কিংবা ধর্মশালা যাওয়ার বাস কিন্তু পাওয়া যায়। বাস যেখানে আপনাকে নামাবে সেখান থেকে মন্দির হচ্ছে এই সামনে। এই হচ্ছে জ্বালামুখী বা জ্বালামুখী দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা। হিমাচল প্রদেশের জ্বালামুখী বা জ্বালা মাতাজির মন্দির সতীর 51 পীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ। ঠিক সেই কারণেই
এই মন্দিরকে ঘিরেও অন্যান্য পীঠগুলোর মধ্যে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। পুরাণ কথা অনুসারে এই স্থানে সতীর জিহ্বা বা জীব পতিত হয়। দেবী এখানে আদি পরাশক্তির অবতার হিসেবেই পূজিত হন। কাংড়ার রাজা ভূমিতাজ ছিলেন দেবী দুর্গার মহান ভক্ত। তিনি স্বপ্নে এই স্থানের সন্ধান পেয়ে ধৌলাধার পর্বতের ঠিক মধ্যবর্তী স্থানে এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের গেট কিন্তু খোলা হচ্ছে প্রতিদিন ভোর 5টার সময়। 6টার সময় দেবীর আরতি হয় এবং তারপর থেকে ভক্তরা আর কি দর্শন করতে পারেন এবং রাত 9টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার বা উপরে যাওয়ার সিঁড়ি। আর মন্দির চত্বরের আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যে দোকানে আপনারা পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম পুজোর সামগ্রী কিনতে পারেন এবং আপনাদের যে সঙ্গে জুতো, সেই জুতো কিন্তু এখানে রাখার জন্য সমস্ত লকার রয়েছে, কারণ জুতো পরে কিন্তু ওপরে অ্যালাউ নয়। দেবী জ্বালামুখী এখানে চিরন্তন শিখা হিসাবেই পূজিত হন। গর্ভগৃহের অভ্যন্তরে পাথরের ফাটল থেকে অগ্নিশিখা জ্বলছে সেই আদি অনন্তকাল ধরে। 9টি শিখা নবদুর্গার প্রতীক। আধুনিক বিজ্ঞান বলে এই মন্দিরের নিচে রয়েছে ভূগর্ভস্থ আগ্নেয়গিরি, যা থেকে প্রাকৃতিক গ্যাস শিখার মতো পাথরের ফাটল দিয়ে বেরিয়ে এসে ক্রমাগত চলছে। শোনা যায় সম্রাট আকবর একবার এই শিখা লোহার চাকতি দিয়ে আটকে এমনকি জল ঢেলেও নেভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। প্রত্যেক বছর বহু পুণ্যার্থী এখানে আসেন পুজো দিতে বা মানত করতে। দেবীকে জল এবং দুধ নিবেদন করে পবিত্র শিখার অভিষেক করা হয়। ক্যামেরা বা মোবাইল আপনারা সঙ্গে নিয়ে যেতে পারবেন, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি করতে পারবেন না। ভেতরে একটু নিচের দিকে সেই অগ্নিকুণ্ড বা অগ্নিকুণ্ড বলা ভুল, অগ্নিশিখা আজও চলছে। যেসব ভক্তবৃন্দরা আপনারা পূজার নৈবেদ্য সঙ্গে করে নিয়ে আসছেন, সেগুলো ওখানে যে পাণ্ডারা আছেন সেগুলো ওই আগুনে ছুঁয়েই আর কি সেটাই প্রসাদ হয়ে যাচ্ছে এবং সেগুলো আবার ভক্তদের সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া হচ্ছে। খুব ছোট্ট একটা মন্দির, জাস্ট একটা এরকম করে ভেতরে রাউন্ড দিতে হবে, আর সেখানেই আর কি বিভিন্ন জায়গা থেকে ওই আগুনের শিখা আর কি আজও বেরোচ্ছে এবং একই সাথে সেখানেই দেবী পূজিত হন এখানে জ্বালামুখী বা দেবী জ্বালামুখী রূপে। খুব পবিত্র একটা শক্তিপীঠ, সতীর 51 পীঠের মধ্যে অন্যতম, যেটা রয়েছে হিমাচল প্রদেশের এই কাংড়া জেলাতে। জ্বালামুখী মন্দিরের আশেপাশে কিন্তু অর্থাৎ এই বাস স্ট্যান্ডের চত্বরে বেশ কিছু হোটেল রয়েছে, লাক্সারিয়াস থেকে বাজেট হোটেল, সব রকম হোটেল রয়েছে। আপনারা যদি থাকতে চান এখানে এসে হোটেল বুক করতে পারেন, কিংবা আপনারা অনলাইনে উইগো অ্যাপের মাধ্যমে কিন্তু হোটেল বুক করতে পারেন। উইগো হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। উইগো অ্যাপের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল হোটেল কিন্তু বুক করতে পারবেন, অর্থাৎ ভারতবর্ষ থেকে বাংলাদেশের হোটেল বুক করতে পারবো, কিংবা বাংলাদেশ থেকে আমি ভারতবর্ষের হোটেল বুক করতে পারবো। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে এই যে আমরা মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, ইজি মাই ট্রিপ, এই সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করি, তো কোথায় ফ্লাইটের ভাড়া কতটা কম সেটা কিন্তু খুব সহজে কম্পেয়ার করা যায় হচ্ছে উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এয়ারবিএনবি, Booking.com, এই যে হোটেল বুকিংয়ের যে সমস্ত অ্যাপগুলো আছে, সেক্ষেত্রে কোন অ্যাপের মাধ্যমে হোটেল বুক করলে কতটা হোটেল সস্তা হতে পারে সেটাও কিন্তু খুব সহজেই কম্পেয়ার করা যায় এই উইগো অ্যাপের মাধ্যমে। আর উইগো অ্যাপের নতুন ফিচার্স হচ্ছে IRCTC ট্রেনের টিকিট বুকিং, সেই সাথে ইভেন্ট বুকিং এবং একই সাথে ভিসার অ্যাপ্লিকেশন। লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং ব্যবহার করে আমাকে অবশ্যই কিন্তু একটা ফিডব্যাক দেবেন। পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে কাজে এনার্জি আনার জন্য শরীরে কিছু লিকুইডের যোগান দিলাম। এরকম এক গ্লাস মুসম্বি জুসের দাম হচ্ছে 50 টাকা। এই রয়েছে বিট আর রয়েছে গাজর। আনা বা বেদানার জুস যেরকম দেখতে, অনেকটা সেরকমই কালার। এই যা খেয়ে এলাম, এতেই এনার্জি ডাবল। আর নিলাম হচ্ছে এখান থেকে কলা হচ্ছে এখানে 70 টাকা ডজন। আমি দুটো নিলে হচ্ছে 10 টাকা। সব মিলিয়ে এখানে বিল হলো হচ্ছে আমার 100 টাকা। আর এই যাত্রার সমস্ত খরচ, ট্যুর এজেন্সির নাম সব কিছু দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন বা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এই যে ওপর দিয়ে লাইনটা গিয়েছে, এটা হচ্ছে কাংড়া ভ্যালি রেলওয়ে, যেটা পাঠানকোট থেকে যোগিন্দরনগর যায়। জ্বালামুখী থেকে আমাদের পরবর্তী গন্তব্য হিমাচল প্রদেশের কাংড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত কাংড়া ফোর্ট। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে এই হচ্ছে কাংড়া ফোর্ট মিউজিয়াম। এখানে টিকিট রয়েছে 25 টাকা পার পারসন, আর ফরেনারদের জন্য হচ্ছে 300 টাকা। উপরে রয়েছে ফোর্ট, কাংড়া ফোর্ট, আর এই সামনেই রয়েছে হচ্ছে মিউজিয়াম। ওই মিউজিয়ামটায় বিভিন্ন পাথরের মূর্তি রাখা রয়েছে, যেগুলো ওই ফোর্ট থেকে পাওয়া গেছিলো 13 অথবা 14 সেঞ্চুরিতে। আর ভেতরে গেলে ডিজিটাল গাইড আছে, যে ডিজিটাল গাইডের মাধ্যমে কিন্তু আপনারা শুনে নিতে পারেন এই ফোর্টের ইতিহাস। এছাড়াও আমি আমার ব্লগে এই ফোর্টের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব। ঐতিহাসিক এই দুর্গটি নাগরাকোট বা কোট কাংড়া নামেও পরিচিত। ধৌলাধার পর্বতের পাদদেশে মাঞ্জি এবং বঙ্গগঙ্গা এই দুই নদীর মাঝে একটি টিলার ওপর দাঁড়িয়ে রয়েছে এই বৃহত্তম কাংড়া ফোর্ট। কাংড়া ফোর্ট ঠিক কতটা প্রাচীন তার তারিখ না জানা গেলেও মনে করা হয় কাটোচ রাজবংশের সুশর্মা চাঁদ এই দুর্গ নির্মাণ করেন। দুর্গের ভেতরে রয়েছে ব্রাহ্মণ এবং জৈন মন্দিরের অস্তিত্ব।
তথ্য বলে 1009 খ্রিস্টাব্দে গজনী সুলতান মাহমুদ এই দুর্গ আক্রমণ করেন এবং তারও পরবর্তী সময় 1337 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক এই দুর্গ নিজেদের অধীনে নিয়ে আসেন। এইটা ফোর্টের 3 নম্বর গেট, এর নাম হচ্ছে জাহাঙ্গীরি গেট। একটা টেনশন একটু হচ্ছে, দূর দূর পর্যন্ত কোনো টুরিস্টকে দেখতে পাচ্ছি না। কোনো ঐতিহাসিক জায়গায় যখন ভিডিও শ্যুট করি বা বেড়াতে আসি, আর সেখানে যখন একা হয়ে যায় না, কেমন যেন গা ছমছম করে। মনে হয় যে এই জায়গার সাথে কত ইতিহাস জড়িয়ে আছে, কত উত্থান, কত পতন, গুপ্ত হত্যা, কত ষড়যন্ত্র, কত কিছু জড়িয়ে রয়েছে ফোর্টগুলোর সঙ্গে। বিশেষ করে এই অনুভূতিটা রাজস্থানে যখন আপনারা বেড়াতে যাবেন সেখানে বেশি হবে। দর্শনী গেট, আর এইদিকে আছে গঙ্গা যমুনার মূর্তি। এতটা ওপরে উঠে আসার পর এই জায়গাটা অপূর্ব। এই যে সমস্ত কারুকার্যগুলো রয়েছে না এখানে, মূর্তি কারুকার্য, এগুলির টুকরো টুকরো অংশ রাখা হয়েছে ওই মিউজিয়ামটায়। এরপর আসে মুঘল যুগ। সম্রাট জাহাঙ্গীর এই দুর্গ দখল করে তার নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সেই সময় তিনি কাংড়া দুর্গের ভেতরে একটি মসজিদও নির্মাণ করেছিলেন। মুঘল সাম্রাজ্যের পতনের পর এই দুর্গ শিখদের দখলে আসে। তখন সিংহাসনে মহারাজা রঞ্জিত সিং। এরপর আসে ইংরেজ শাসনকাল। 1846 সালে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধের পর ব্রিটিশরা এই দুর্গ দখল করে। 1905 সালে 4 এপ্রিলের ভূমিকম্পে এই দুর্গ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এই দুর্গ ভারতের পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। আমরা উঠে এসেছিলাম ওই জায়গা থেকে, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখান থেকে। ভীষণ সুন্দর একটা জায়গা, সেই সঙ্গে জড়িত এর ইতিহাস। আপনারা যারা আগামী দিনে এই জায়গায় আসছেন অবশ্যই এই কাংড়া ফোর্ট ভিজিট করুন। বিশেষ করে যারা ফটোগ্রাফি লাভার তারা কিন্তু এই জায়গায় এসে বিভিন্ন রকম ছবি তুলতে পারবেন। খুব সুন্দর অভিজ্ঞতা হবে। কাংড়া ফোর্ট দেখে আমাদের পরবর্তী গন্তব্য হিমাচল প্রদেশের ধর্মশালা। ধর্মশালার মার্কেট সব এখান থেকে শুরু, দোকানপাট, হোটেল। যদিও গন্তব্যে পৌঁছে খুব একটা খুশি হতে পারিনি, কারণ পুরো আকাশ জুড়ে মেঘের ঘনঘটা, অর্থাৎ প্রকৃতি আজ রাতেও তার উত্তাল রূপ ধারণ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বর্ষণ করবে। ঠিক করলাম তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। আমার হোটেল ধর্মশালা থেকে অনেকটাই ওপরে ম্যাকলয়েডগঞ্জে। এটা হচ্ছে ধর্মশালার কোতোয়ালি বাজার। এই পথে রয়েছে ম্যাকলিয়ডগঞ্জ, যেখানে হবে হচ্ছে আমাদের রাত্রিবাস। তেরে নামের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙলো তখন দৃশ্য কিছুটা এরকম, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দূরে পাহাড়ে প্রচুর মেঘ, বৃষ্টিও মনে হয় শুরু হয়ে গেছে, সেই সাথে ঠান্ডা হাওয়া। আর এখন সময় সন্ধ্যে 6:07, আর এখন তাপমাত্রা এখানে হচ্ছে 6 ডিগ্রি। আর এই জায়গার নাম হচ্ছে নাড্ডি। ওয়াও! ডালহৌসি, ধর্মশালা, ম্যাকলিয়ডগঞ্জ পেরিয়ে আমি এসে পৌঁছেছি হচ্ছে নাড্ডিতে। আর নাড্ডিতে আমি রয়েছি এই হোটেলে, হোটেল দ্য এডেন। এবারের হিমাচল প্রদেশ ভ্রমণে হোটেল, গাড়ি, ট্যুর প্ল্যান এই সমস্ত ব্যাপারে যে আমাকে সাহায্য করেছিল তার নাম এবং ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, আর চেক আউট হচ্ছে বেলা 12টা। এগুলো কি তাল মিছরি নাকি? যাই হোক, এক ঝলক দেখিয়ে দিই রুমটা আপনাদেরকে। রুমে সোফা রয়েছে, টিভি রয়েছে, এরকম সুন্দর একটা বেড রয়েছে। দেখি যেটা দরকার আমার সেটা আছে কিনা। ইয়েস, চা কফি করার জিনিসপত্র, এর সঙ্গে ইলেকট্রিক কেটেল রয়েছে। আর এখানে পর্দা সরিয়ে দিলেই বারান্দা রয়েছে, যেখান থেকে সামনে ভিউ পাওয়া যায়। আর সেই সাথে যেটা দরকার সেটা হচ্ছে একটা ইলেকট্রিক রুম হিটার। এটা রয়েছে, এটা খুবই 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 দরকারি ঠান্ডাতে। আর এই হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। আর অবশ্যই এটা দরকার গিজার। আর এখানেও একটা বেসিন রয়েছে, গিজার রয়েছে, বাট আমি স্নান করব সেটার কোনো গ্যারেন্টি আমি আপাতত দিতে পারছি না। আপাতত একটু হিটারের সামনে বসবো আর নিজেকে হিট করব, আর সেই সাথে এডিট করব। 3-4 দিন ঘোরা হলো, একদিনও ব্লগ এডিট করতে পারিনি, তো আজকে প্রথম পর্বটা এডিট করতে বসবো। ব্লগ এডিট করার মাঝেই এই হোটেলের ওনার আমার সঙ্গে আলাপ করতে এসেছিলেন। উনি একটা ম্যাপ এঁকে দেখিয়ে দিলেন আগামী দিনে এই ধর্মশালার কোন কোন জায়গা বা কোন কোন টুরিস্ট স্পট আমি ভিজিট করতে পারি। হোটেলের ঘরে বসে এই হিটারের হিট পেতে পেতে এডিটিং করছিলাম। হঠাৎ কানে আসলো খুটমুট খটমট আওয়াজ। ভাবলাম ছুঁচো টুচো নাকি, কী ব্যাপার, এরকম হোটেলে ছুঁচো তো ভাবা যায় না। পেছন ঘুরে তাকালাম, কি দেখলাম সেটা একবার আপনাদের দেখাই। আসলে ওই খুটখাট শব্দগুলো সদ্য শুরু হওয়া স্নোফল আর সেই সাথে শিলাবৃষ্টির। বাইরে এত ঠান্ডা, এদিকে স্নোফল, ওইদিকে বৃষ্টি, সামনের এই জায়গাটা দেখুন সাদা হয়ে গেছে, নিচের গাড়িটা জাস্ট দেখুন, ওয়াও, আনবিলিভেবল। দেখুন এখনও কন্টিনিউ স্নোফল হয়ে যাচ্ছে। কাশ্মীরের স্নোফলের এক্সপিরিয়েন্স গতবার ছিল, কিন্তু হিমাচল প্রদেশে এসে প্রত্যেকটা জায়গাতে যেভাবে স্নোফল পাচ্ছি
জাস্ট আলাদাই ক্রেজ হয়ে গেল। আমি নিশ্চিন্ত সামনের বার আপনাদের ডেস্টিনেশন এই ডালহৌসি ধর্মশালা হবেই হবে, বিশেষ করে এই টাইমটায়। হ্যাঁ, আবহাওয়া তো দুর্যোগপূর্ণ, বাট অভিজ্ঞতা অনবদ্য। খুব ইচ্ছা করছে বাইরে গিয়ে দাঁড়াতে খানিকক্ষণ একটু ভিডিও করতে, বাট এত ঠান্ডা যা সাহস হচ্ছে না। হাত পা সব জমে যাচ্ছে কনকনে ঠান্ডায়। প্রকৃতি দেখবো না ক্রিয়েটিং করবো, সেটা এখন সবচেয়ে বড় কথা। বাট এবছর হিমাচল প্রদেশ অনেক কিছু দিল আমাকে, ফাটাফাটি এক্সপিরিয়েন্স ভাই। রাত 8:30 নাগাদ হোটেল কর্তৃপক্ষ আমাকে ডিনার সার্ভ করলো। ভাত, আলু সেদ্ধ, ডবল ডিমের একটা অমলেট রয়েছে, আর সেই সাথে হচ্ছে ঘি। বলো চিকেন টিকেন স্যার নিন কিছু, চিকেন টিকেনের আইটেম অনেক কিছু আছে আমাদের। হ্যাঁ, আমার কিচ্ছু লাগবে না, আমি চিকেন মাটন খাওয়া ছাড়তে চাইছি, যদি ছেড়ে দিতে পারি তাহলে খুব ভালো হবে, আমার এতেই হয়ে যাবে। তো চটপট ডিনারটা করে নিই, তারপর কাজে বসবো। এতক্ষণ ধরে মাত্র 6 মিনিট এডিটিং করলাম, 6 মিনিট মাত্র, যেখানে ভিডিও হয়তো হচ্ছে 32-33 মিনিটের। তাহলে বুঝতে পারেন তো এডিটিং জিনিসটা কত কঠিন। তো সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি। দেখা যাক আগামীকাল সকালে নতুন পর্বে কি জায়গা উপহার দিতে পারছি। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখি সারা রাত বর্ষণের পর প্রকৃতি আর শান্ত, আর পরিবেশ দুর্দান্ত। অদূরেই দাঁড়িয়ে ধৌলাধার পাহাড়, আর গাড়ির ছাদে জমেছে তুষার। 21শে ফেব্রুয়ারি 2024, 8ই ফাল্গুন 1430, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আফসোস, অনেক বাঙালি আজকাল বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পায়, কিন্তু প্রকৃতি লজ্জা পায়নি তার চিরাচরিত রূপ আমাদের সামনে তুলে ধরতে। আর আমিও নির্লজ্জের মতো দাঁড়িয়ে পড়েছি এই সবুজ প্রকৃতির মাঝখানে। আর এই সব কিছু নিয়েই আজকের ব্লগ শুরু হচ্ছে হিমাচল প্রদেশের নাড্ডি থেকে। আর হিমাচল প্রদেশের কাংড়া জেলার এই নাড্ডি, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উপরে অবস্থিত। আর এই সকালে তাপমাত্রা এখন রয়েছে 3 ডিগ্রি। 10টা অবধি ঠিকঠাকই থাকবে, 10টার পর থেকে আবার শুরু হবে স্নোফল, আর না হলে বৃষ্টি। হোটেল থেকে বেরিয়ে প্রথম দ্রষ্টব্য বাল রিভার বা বাল নদী, যাকে ঘিরে গড়ে উঠেছে হিমাচলের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, যার নাম বালগ্রাম। হিমাচল প্রদেশের কাংড়া জেলার ছোট্ট একটা গ্রাম, তার নাম হচ্ছে বালগ্রাম। আর সেই গ্রামের ধারেই রয়েছে একটা নদী। নদী পারাপার করার জন্য এই ব্রিজটা রয়েছে, যে ব্রিজটা ধরে গ্রামবাসীরা আর কি পারাপার করেন। এবং এই যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তা ধরে গেলে পাহাড়ের ধাপে ধাপে প্রচুর ঘরবাড়ি রয়েছে। এটাই হচ্ছে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বালগ্রাম। এখন শীতকালে এই জায়গাটা ফাঁকা ফাঁকা, কিন্তু যখন হিমাচল প্রদেশে গরম পড়ে তখন কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন পিকনিক করার জন্য। পাহাড়ি ঝর্ণা বা নদীর এই কুলকুল আওয়াজটা শুনলেই মনটা একদম কুল হয়ে যায়। পারাপারের জন্য ছোট্ট একটা ব্রিজ রয়েছে, এবং এখানে এরকম চেয়ার রাখা আছে, বেঞ্চ রাখা আছে। এখানে বসে এই নদীর জলে পা ডুবিয়ে তারা কিন্তু পিকনিক করেন এবং এখানকার আনন্দ নেন। এখন যেমন শীতকালে নদীর জল কম, কিন্তু বর্ষাকালে বা গরমের সময় কিন্তু এই জল অনেক বেশি থাকে। জুলাই মাসে নদীর জল এই ব্রিজকে প্রায় ছুঁয়ে ছুঁয়ে যায়। শীতকালে বরফ পড়ার কারণে আশেপাশে সমস্ত ঘাস শুকিয়ে যায়। তো এখানকার যারা গ্রামের মানুষ আছেন, তারা পাহাড়ের পাদদেশ থেকে এইভাবে পাতা সংগ্রহ করেন তাদের যে গবাদি পশুগুলো খাওয়ানোর জন্য। আর হোটেল থেকে এই যে আমরা বাল রিভার পর্যন্ত এলাম, এই রাস্তাটা তো অফরোড রাস্তা। তো যদি আপনারা ধরুন এখানে থাকেন এবং মনে হয় যে বিকালবেলা একটু হেঁটে আসি, তাহলে কিন্তু এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এখানে এসে খানিকক্ষণ বসে একটু নদীর ধারে ছবি টবি তুলে আবারও ফিরে যেতে পারেন। উত্তরবঙ্গ অফবিট যেরকম অনেকটা জায়গাটা সেরকম শান্ত শিষ্ট, শহর থেকে অনেকটাই দূরে। পরবর্তী দ্রষ্টব্য হিমাচলের ডাল লেক। ম্যাকলিওডগঞ্জ থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ি গ্রাম নাড্ডিতে দেবদারু গাছে ঘেরা এই ডাল লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 1175 মিটার ওপরে অবস্থিত এর স্থানীয় নাম ভাগসুনাক লেক। পাশেই রয়েছে দুর্বেশ্বর মহাদেবের মন্দির। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই লেকের আধ্যাত্মিক মাহাত্ম্য রয়েছে। প্রত্যেক বছর শিবরাত্রি এবং রাধা অষ্টমীর দিন হিমাচলের বহু মানুষ এই লেকে জলে স্নানাভিষেক করেন। লোকমতে যারা মণিময় যাত্রা করতে পারেন না, তাদের সেই অপূর্ণতা পূর্ণ হয় এই লেকের জলে নিজেকে সিক্ত করার মধ্যে দিয়ে।
আমাদের পরবর্তী দ্রষ্টব্য একটু অন্যরকম। পাহাড়ের কোলে নির্জন পরিবেশে দেবদারু গাছে ঘেরা ব্রিটিশ আমলের একটি প্রোটেস্ট্যান্ট গির্জা, নাম সেন্ট জন ইন দ্য ওয়াইল্ডারনেস, যা নির্মিত হয়েছিল 1852 সালে। চার্চের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরকার ছবি আপনাদেরকে দেখাতে পারছি না। বাইরে থেকে এই পরিবেশ কতটা সুন্দর সেটা আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করছি। পরাধীন ভারতবর্ষের 1862 সালের ভাইসরয় এবং গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলকিন। তারই সমাধি রয়েছে এই চার্চে। প্রকৃত অর্থে এই চার্চ এলকিনের বিশ্রামের জায়গা। 1905 সালে কাংড়া উপত্যকায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়। পাশাপাশি এই চার্চের চূড়া বেল টাওয়ার সব ধ্বংস হয়। পরবর্তী সময় আবারও এই চার্চটির সংস্কার করা হয়। চার্চের পেছন দিকে দেবদারু গাছের নিচে রয়েছে বেশ কিছু সমাধি, যার অধিকাংশই নাম ফলক মুছে গিয়েছে কালের কড়া লাগাতে। বছরের পর বছর ধরে মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলোর কঙ্কাল হয়তো গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে গিয়েছে মাটিতে। গা ছমছমে পরিবেশ থেকে থেকেই পাহাড়ি কাকের বিশ্রী একটা ডাক, গাছের ফাঁক দিয়ে বয়ে চলা অদৃশ্য বাতাস যেন ফিসফিস করে বলছে, চলে যাও এখান থেকে, আমাদের শান্তি বিঘ্নিত করো না। মন তখন ভালো হয়ে গেল যখন গাড়ি আমাদের প্রবেশ করলো ম্যাকলিয়ডগঞ্জে। হিমাচল প্রদেশের কাংড়া ডিস্ট্রিক্টের ম্যাকলিয়ডগঞ্জ একটি উপশহর। এর আরও একটা নাম রয়েছে, লিটল লাসা। অনেক আগে তিব্বত সরকারের সদর দপ্তর ছিল এই জায়গায়, তাই তিব্বতীদের বেশ বড় একটা জনসংখ্যা এই শহরের অধিবাসী। কি সুন্দর সাজানো গুছানো একটা জায়গা, অনেকটা দেখতে দেখে মনে হবে যেন মানালির ম্যাল রোড কিংবা দার্জিলিংয়ের ওই মহাকাল মার্কেটের শুরুটা। সকাল হতে না হতেই সমস্ত দোকানিরা তাদের দোকানপত্র নিয়ে বসে পড়েছে। শাল, সোয়েটার থেকে চাদর, মাফলার, টুপি সব কিছুই বিক্রি হচ্ছে। আর সেই সাথে কিন্তু এখানে ভালো ভালো হোটেল রেস্তোরাঁও রয়েছে। অনেকেই আছেন যারা কিন্তু ম্যাকলিয়ডগঞ্জেও থাকেন। এই শহর এতটাই পুরনো যে খ্রিস্টপূর্ব 4th শতকে পানিনি এবং 7ম শতকে হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়াংসানের লেখায় এই শহরের উল্লেখ রয়েছে। ব্রিটিশ আমলের ধর্মশালার পাশাপাশি ম্যাকলিয়ডগঞ্জ বেশ জনপ্রিয় হিল স্টেশনে পরিণত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 2082 মিটার উচ্চতায় ধৌলাধার পর্বতের পাদদেশে এই ম্যাকলিয়ডগঞ্জ অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট, যেখানে রয়েছে প্রচুর হোটেল, রেস্তোরাঁ এবং বৌদ্ধ মঠ, মন্দির, স্কুল ইত্যাদি। আর এই ম্যাকলিয়ডগঞ্জেই রয়েছে দলাই লামা টেম্পল। এখানে কিন্তু প্রচুর বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছেন। সেই সাথে এই হচ্ছে এখানকার লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে ট্যাক্সি বুক করে আপনারা লোকাল সাইট সিন করতে পারেন। যে সাইট সিনগুলো আমি করলাম সেগুলোই করতে পারেন। 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। আর ট্যাক্সি রেন্ট নেবে হচ্ছে 1000 টাকা। ম্যাকলিয়ডগঞ্জে হোটেল নিয়ে থাকলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানকার লোকাল ট্যাক্সি নিয়ে সাইট সিনগুলো সময় মতো করে নিতে পারবেন। শুধু একটা জায়গা আপনাদের দেখাতে পারবো না, সেটা হচ্ছে ভাকসু ওয়াটারফলস। কারণ যেখানে গাড়ি আমাকে নামাবে সেখান থেকে ভাকসু ওয়াটারফলস হচ্ছে মিনিট 15 ওয়াকিং ডিস্টেন্স। তো আমার একটু সময়ের আজকে অভাব রয়েছে, কারণ আমাকে মানালি ফিরতে হবে। আর সেই সাথে এই রোপওয়েটাও কভার করতে হবে, যে রোপওয়েটা কানেক্ট করে হচ্ছে এই ম্যাকলিয়ডগঞ্জের সাথে ধর্মশালাকে। ম্যাকলিয়ডগঞ্জ থেকে ধর্মশালা নেমে আসার আগে প্রয়োজন ছিল শরীরে কিছু লিকুইডের জোগানের, কারণ পরবর্তী পথ বেশ দীর্ঘ। তাই ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ আপাতত এই দিয়ে। পুরো লাল রক্ত। শীতের জায়গায় এসে না এই ঠান্ডা ঠান্ডা ফলের জুস খেতে একটু অসুবিধা হবে, ঠান্ডা লাগবে, বাট এটাই হচ্ছে এনার্জির উৎস। এটাই শরীরকে একদম ফিট রাখবে। আর পাহাড়ে বেড়াতে এসে জল আর ফলের তো কোনো বিকল্প হয় না। এবার একটু স্কাইওয়ের এক্সপিরিয়েন্স নেওয়া যাক। ধর্মশালা স্কাইওয়ে। পাহাড়ে সব কিছুই না পরিষ্কার পরিচ্ছন্ন, যা চকচকে গুছোনো, দারুণ। এই জন্যই না পাহাড়ে আসলে শরীর মন সব কিছু ভালো হয়ে যায়। এখানে 2 রকম ট্রিপ আছে, একটা হচ্ছে ওয়ান ওয়ে, একটা হচ্ছে রাউন্ড ট্রিপ। ওয়ান ওয়ের জন্য হচ্ছে 450 টাকা, রাউন্ড ট্রিপ হলো হচ্ছে 675 টাকা। এখানে আপনারা ক্যাশেও পেমেন্ট করতে পারবেন অথবা অনলাইনেও পেমেন্ট করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে। এখান থেকে নিয়ে নিয়েছি রোপওয়ের টিকিট 450 টাকা দিয়ে। এখানে টিকিট স্ক্যান করে দিল। আর এই হচ্ছে রোপওয়ে। 1.7 কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে। আর প্রত্যেক 35 মিনিট অন্তর অন্তর একজন করে এখানকার স্টাফ গিয়ে চেক করে যে কোথাও কিছু সমস্যা আছে কিনা। 600 কেজি হচ্ছে ক্যাপাসিটি আর 8 জন বসতে পারে। এই হচ্ছে এখানকার ডায়মন্ড কেবল। 8 জন কখন আসবে জানি না, বাট আমি তো একাই মনে হচ্ছে 8 জনের জায়গা নিয়ে নিয়েছি। ওই যে দূরের টাওয়ারটা দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে নাড্ডি। ওখান থেকে এলাম। এই জায়গাটা এসে একটু ভয় লাগছে, কারণ এখানে একটা পোলের সঙ্গে আরেকটা পোলের যে দূরত্ব, আর দুটো পোলই বেশ অনেকটা হাইটে, তো একটু ভয় ভয় করছে এই জায়গায় এসে।
যদি এই ভ্যালিতে প্রচুর বরফ পড়ে থাকতো তাহলে কত সুন্দর লাগতো বলুন তো। অনেকটাই গুলমার্গের মতো মনে হতো যখন আমরা গুলমার্গের রোপওয়েতে সফর করি, বিশেষ করে এই সময়টাতে ওই যে সব বরফ জমে সাদা হয়ে থাকে, ওইরকম একটা ফিলিংস হতো। রোপওয়ে যখন নিচের দিকে নামে না, মাঝে মাঝে হাওয়া দেয় আর রোপওয়ে একটু দোলে, মানে এই কেবল কারগুলো একটু দোলে, আর তখন দাঁড়িয়ে থাকলে না মনে হয় মাথাটা চক্কর দিচ্ছে। আর এরকম কেবল কার কিন্তু সিমলাতেও রয়েছে, জাকুজি টেম্পল রোপওয়ে। আর যদি সেই এক্সপিরিয়েন্স না করে থাকেন তাহলে কিন্তু একবার সিমলায় গিয়ে সেই রোপওয়ে চড়ার এক্সপিরিয়েন্স নেবেন, ওটাও কিন্তু বেশ সুন্দর। শেষ হয়ে গেল রোপওয়ে সফর। এই রোপওয়েটা সমুদ্র পৃষ্ঠ থেকে 1365 মিটার উচ্চতায় অবস্থিত। রোপওয়ে করে যখন আপনি চলে আসছেন, আপনার সঙ্গে যে গাড়ি থাকছে সেই গাড়িকে বলবেন যে ও যেন নিচে চলে আসে, মানে ধর্মশালা থেকে আপনাকে পিক আপ করবে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। বেলা 12:15 ম্যাকলয়েডগঞ্জ থেকে নেমে এলাম ধর্মশালায়। আর নেমে এসে সেই গরম, কাল বিকালে যখন এই পথ ধরে গিয়েছিলাম তখন কীরকম মেঘ ছিল, কীরকম ঠান্ডা লাগছিল, আর আজকে এখন রোদ একদম ঝলমলে দিন, আর সেই সাথে প্রচুর গরম। এবার জ্যাকেটটা খুলে ফেলার সময় এসছে। ধর্মশালাতে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম, যার আসন সংখ্যা 23,000। 2013 সালে এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর আগে এখানে ঢোকার জন্য আর কি 20 টাকা করে টিকিট ছিল, 20 টাকা করে টিকিট দিয়ে ভেতরে ঢুকে স্টেডিয়াম দেখা যেত, বাট এখন এটা বন্ধ রয়েছে। হিমাচল প্রদেশের আরও একটা জমজমাট হিল স্টেশন পালমপুর, বেশ জমজমাট জায়গা। এখানেও ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আশেপাশে প্রচুর দোকান রয়েছে। ধর্মশালা থেকে আমার পরবর্তী গন্তব্য হিমাচল প্রদেশের মানালি। আসলে মানালি আমি আগের বছরও কভার করেছিলাম, তো ওটা ভেবেছিলাম যে এবার আমি রাখবো না, এখান থেকে সরাসরি অন্য গন্তব্যে চলে যাব। তারপরে দেখলাম যে না, মানালিতে আগামীকাল হেভি স্নোফলের একটা চান্স রয়েছে, তো মানালি থেকে যদি স্নোফল পেয়ে যায় তাহলে তো আমাদের ট্রিপে একদম সোনায় সোহাগা। ধর্মশালা থেকে মানালি সড়কপথে 218 কিলোমিটার, সময় লাগতে পারে 7.5 থেকে 8 ঘন্টা মতো। পথ চলুক পথের মতো, বাট আমাকে পথ চলার মাঝখানে কাজ করতে হবে, কারণ কালকে রাত্রি 1টা অবধি কাজ করেছিলাম এডিটিংয়ের, তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম আর চোখ সঙ্গ দেয়নি, শরীর সঙ্গ দেয়নি। তো আজকে যখন মানালি পৌঁছাবো সন্ধ্যা হয়ে যাবে, গিয়েও কতটা কাজ করতে পারবো জানি না, তো গাড়িতে যেতে যেতে যেটুকু কাজ হয়ে যায়, অ্যাটলিস্ট ভিডিও না দিলে এখন আপনারা বলবেন কবে ভিডিও আসবে, ভিডিও আসছে না দাদা, চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবো, ভিডিও আসছে না। তো চেষ্টা করছি এডিটিং করার। আর মানালি যদি আমি না যেতাম সেটা হতো 2024 সালের আমার অন্যতম বড় ভুল। আর সেখানে গিয়ে যা পেয়েছি, হলফ করে বলতে পারি এই লেভেলের ব্লগ আজ অব্দি আমার চ্যানেলে আসেনি। সময় বেলা 1:35। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হিমাচল প্রদেশের বৈদ্যনাথ মন্দিরে। কাংড়া জেলার সীমানা পার করার আগেই এই পথেই দর্শন হয়ে গেল হিমাচলের অন্যতম জনপ্রিয় বৈদ্যনাথ মন্দির, যেখানে আরাধ্য মহাদেব। উনি এখানে নিরাময় দেবতা হিসেবে পূজিত হন। নিরাময় অর্থাৎ দুঃখ, কষ্ট, অসুখ, ব্যাধি, এই সমস্ত রকম মানবিক বিকার থেকে। সমস্ত শিবভক্তদের কাছে এই মন্দিরের মাহাত্ম্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পালমপুর থেকে 16 কিলোমিটার দূরে 1204 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন স্থানীয় 2 বণিক আহুকা এবং মানুকা। এই মন্দিরের আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা এই যে ভারতবর্ষে এরকম মন্দির খুব কমই আছে যেখানে একই সঙ্গে শিব এবং দানবরাজ রাবণের পুজো করা হয়। অনেকের মতে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে বৈদ্যনাথ মন্দিরও একটি। এখান থেকে কাংড়া ডিস্ট্রিক্ট শেষ হয়ে যায় এবং শুরু হয় পরবর্তী হিমাচল প্রদেশে আরও একটা ডিস্ট্রিক্ট, যার নাম হচ্ছে মান্ডি। আর এই মান্ডি জেলার কথা আপনারা অনেকেই শুনেছেন। আমি যতবার সিমলা মানালি গিয়েছি এই মান্ডির ওপর দিয়ে গিয়েছি, মান্ডির ওপর দিয়ে যেতে হয়। এটা হচ্ছে হিমাচল প্রদেশের যোগিন্দারনগর। এই যোগিন্দারনগর থেকে ওই পাঠানকোট পর্যন্ত ছোটো লাইনে টয় ট্রেন চলে, যেটাকে বলা হয় কাংড়া ভ্যালি রেলওয়ে। বিকাল 4:40 আমরা পার করছি হিমাচল প্রদেশের মান্ডি। আর একই সাথে আমার ম্যাকবুকের ব্যাটারিও কমে এসছে, আর এডিটিং পসিবল নয়। 100% ফুল চার্জ করলে ম্যাকবুক 14 প্রো ওই ঘন্টা 5 মতো ব্যাকআপ দেয়, মানে আমি এডিটিংয়ের কথা বলছি। হিমাচল প্রদেশের পান্ডোর ড্যাম যখন পার করছি তখন দেখলাম আজকের সূর্য অস্ত যাচ্ছে ওই পাহাড়ের ফাঁকে। এই রুটে 4 লেনের কাজ কিন্তু অনেক জায়গায় কমপ্লিট হয়ে গেছে। কোথাও ব্রিজ বা কোথাও টানেল এই সিমলার সাথে বা মান্ডির সাথে মানালিকে যুক্ত করেছে।
সন্ধ্যে 7:55, যেমনটা বলেছিলাম মানালি পৌঁছাতে রাত্রি 8টা বাজবে। মানালিতে পৌঁছানোর পর মারাত্মক ঠান্ডা লাগছে, কারণ কিছুক্ষণ আগে এখানে স্নোফল হচ্ছে। মানে আমি একটু দেরি করে ফেললাম, নাহলে আমিও লাইভ স্নোফলটা পেয়ে যেতাম। তো সমস্ত গাড়ি টাড়ি রাস্তাঘাটে যা কিছু আছে সব বরফে ঢেকেছে। মানালির তাপমাত্রা এখন এখানে দেখাচ্ছে -10। হোটেলের সামনে পৌঁছে গেছি। তবে এবার আমি হোটেল নিয়েছিলাম মানালির বাসস্ট্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে প্রিনি বলে একটা জায়গায়। উফ, দূরের পাহাড়টা কি লাগছে। এইখানে আমাকে 2 দিন থাকতে হবে, ফাটাফাটি ব্যাপার। এখানে চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট 11টা। ফার্স্ট ক্লাস ফাটাফাটি রুম। ও ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি জিনিস রয়েছে যেটা আমার দরকার। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু রুম হিটার কিন্তু চার্জেবল। তো আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনি রুম হিটার দিয়ে দিন, নাহলে ঘুমোতে পারবো না। যেমনি হোটেলের রুম তেমনি পরিবেশ, তেমনি সামনে বরফ। আমি অনেকবার মানালি এসেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা সত্যি অনবদ্য। থ্যাংক ইউ বিট্টু, আমাকে এরকম একটা টাইমে এই হিমাচল প্রদেশ আসার অ্যাডভাইস দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বারান্দার দরজা খুললে শুধু দৃশ্যটা দেখুন, দূরে পাহাড়ের গায়ে সমস্ত হোটেল ঘরবাড়ি, তাদের আলো, ওইদিকে পূর্ণিমার চাঁদ, তারই একটা প্রতিফলন হয়েছে দূরে বরফের ঢাকা পাহাড়গুলোতে। আর সামনে একটা প্রকৃতি এরকম, মানে দুর্দান্ত ভাই, দুর্দান্ত। হোটেল থেকে বেরিয়ে জাস্ট 2টো সিঁড়ি পরে কি দারুণ, কি দারুণ। এখানে জুতো একটু স্কিড করতে পারে, একটু সাবধানে। আমি আগে গিয়েছিলাম এখানে একবার। এই যে চাঁদ, সেই সঙ্গে বেশ কিছু তারাও দেখা যাচ্ছে আকাশে। আর এই দোলনার ওপরটা শুধু দেখুন। আর এই জায়গায় দাঁড়িয়ে যখন হোটেলটাকে দেখছি, এই যে ডেকোরেশন, এই যে লাইট, কি লাগছে বলুন তো। এইসব দেখার পরে বিদেশ যাওয়ার দরকার পড়ে আমাদের। 2-3 লাখ টাকা খরচ করে যারা বলেন যে বিদেশ যান, সুইজারল্যান্ড যান, ভাই আমাদের দেশ কোনো অংশে কম। আর আমার চ্যানেলে যত দর্শক আছে, আমি যদি সুইজারল্যান্ড গিয়ে ব্লগও বানাই, হয়তো তার 1% কি 2% মানুষ যেতে পারবে এত খরচ করে। কিন্তু আজকে যে হিমাচল প্রদেশ, আমি নিশ্চিন্ত আমার চ্যানেলের অন্তত 90% লোক এই জায়গায় আসতে পারবে, কারণ এটা কিন্তু আমাদের সবারই বাজেট অ্যাফোর্ড করবে। কাশ আমি আপনাদের সবাইকে এখানে নিয়ে আসতে পারতাম, একসাথে সবাই মিলে আমরা এনজয় করতে পারতাম, কত ভালো হতো। রাত 9:30 বাজে, চলুন ডিনার করে ফেলি। আর এখানে হচ্ছে বুফে ডিনার, সেদ্ধ ভাতের কোনো নেই ব্যাপার। এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে গরম গরম চাপাটি, ভাত রয়েছে, পনির রয়েছে, রাজমা রয়েছে, আর মিক্স ভেজ রয়েছে। সব ভেজ। আর যদি নন ভেজ খেতে হয় তাহলে আলাদা করে অর্ডার করতে হবে। কেস ভাই হয়ে গেছে জন্ডিস। কেন বলি, 2 দিনে 2 জিনিস হারালো। ডালহৌসি যে হোটেলে ছিলাম সেখানে হারিয়ে গিয়েছে আমার চায়ের কাপ। ভুল করে চায়ের কাপটা রেখে চলে এসেছি, গ্রিন কালারের কাপটা। নাড্ডিতে আমি ভুল করে ফেলে এসেছি। আমার ঘিয়ের কোটো খাবারের পাশে রাখা ছিল, আমার মনে নাই যেটা তুলতে হবে, ওখানে রেখে দিচ্ছি। এখন দেখছি নাই, মাথায় পুরো বজ্রপাত। খাবো কি করে আমি? এদের এখানে ঘি নেই, বাটার আছে, বলে হ্যাঁ একটু গলিয়ে দিন। বাটার গলিয়ে দিয়েছে মা। ওই যখন ঘি থাকতো না তখন এটা দিয়ে ভাত দিয়ে দিত। হ্যাঁ, মানে এটার ঘিয়ের কাজ মোটামুটি করে যায়। আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এরকম, বাটার মাখিয়ে নিয়েছি, ভাতের সাথে ভাতও গরম আছে। একটু গাজর নিয়েছি, গাজর আমার খুব ফেভারিট, রাহার সময়তেও কিনেছি। আজকে ডিম সেদ্ধ নিয়েছি, কারণ আজ রাত খুব ঠান্ডা, আজ একটু গরম হতে হবে। আর সিরিয়াস বলতে, যারা একটু আধটু ড্রিঙ্ক করে না কিংবা সোলো ট্রাভেল করে, তাদের পক্ষে শীতের জায়গায় একা একা রাতটা কাটানো একটু চাপেরই। খারাপ ভাববেন না, হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল কথা। আশা করি ছেলেরা আমার মনের কথাটা বুঝবে। সময় রাত্রি 12টা, এবার একটু কাজ করতে হবে। সেই সাথে আপনাদেরকে শুভরাত্রি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, টাটা, লাভ ইউ। আর আজকের পর্ব আপনাদের ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সেই সাথে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।